তো ওয়েলকাম স্টুডেন্টস। ধুর, সব ব্যবহার না করে করে ধুলোয় ভর্তি হয়ে গেছে। ধুর। তো যাই হোক, বাদ দাও। তো আমরা সরলরেখা মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখা অধ্যায় শুরু করেছিলাম। তার প্রথম পর্ব হয়ে গেছে। যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে প্রথম পর্বের। অবশ্যই আগে গিয়ে প্রথম পর্বের ভিডিওটা দেখে নিও, তারপর আজকে দ্বিতীয় পর্ব শুরু করো। ওটা না দেখলে কিন্তু আজকে কিছু বুঝতে পারবে না। প্রথম পর্ব দেখে তারপর দ্বিতীয় পর্ব শুরু করো। তো বোর্ডে আমি দুটি সরলরেখার সমীকরণ নিলাম। প্রথমটি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান। আর দ্বিতীয়টি হচ্ছে এক্স মাইনাস এক্স টু বাই এ টু, ওয়াই মাইনাস ওয়াই টু বাই বি টু, জেড মাইনাস জেড টু বাই সি টু। এখন এই দুই সরলরেখার দিক অনুপাতের সাহায্যে কি করে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় তার সূত্রটা আজকে আমরা শিখব। মানে দুটি সরলরেখা দেওয়া আছে এবং তাদের দিক অনুপাত জানা। ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই কোণ থিটা নির্ণয়ের সূত্র হচ্ছে cos থিটা ইকুয়ালস টু a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 প্লাস c1 ইন্টু c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এবার বিষয় হলো, এখানে তোমাদের অঙ্ক করতে যখন গিয়ে দেখবে, তো প্রথম সরলরেখাটা এবং দ্বিতীয় সরলরেখাটার ক্ষেত্রে দ্বিগুণ অনুপাতের নির্দিষ্ট মান দেওয়া থাকবে, 1 2 3 যা হোক সংখ্যা দেওয়া থাকবে। তো সেই সংখ্যাগুলিকে তোমরা এই সূত্রে পুট করবে, তাহলেই cos থিটার মান তোমরা বেরিয়ে চলে আসবে। এরপর হয়তো কোনো ক্ষেত্রে দেখা গেল উপরের লবের অংশটি মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর সমষ্টিটা যেটা মান সেটা ইকুয়াল টু 0 হয়ে গেল। হতেই পারে যে সংখ্যা ক্যালকুলেশন করার পর 0 চলে এলো, তাহলে আমরা সিদ্ধান্ত পাবো যে cos থিটা ইকুয়ালস টু 0। এবার cos কত মান 0 হয় আমরা জানি, থিটা ইকুয়াল টু পাই বাই 2, মানে cos যখন 90 তখন তার 0 হবে। তার মানে থিটা ইকুয়াল টু পাই বাই 2 হলো, অর্থাৎ আমরা এটা বুঝতে পারবো যে সরলরেখা দুটি পরস্পর লম্ব হলো। মানে পরস্পর লম্ব যখন প্রমাণ করতে হবে তখন a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0, অর্থাৎ সরলরেখা দুটির দিক অনুপাতের গুণফলের সমষ্টি ইকুয়াল টু 0 হবে। তাহলে চলো এবার বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে একটু বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। আমি বোর্ডে দুটো সরলরেখার ইকুয়েশন নিয়েছি। তো প্রথমটার দিক অনুপাত এবং দ্বিতীয়টির দিক অনুপাত দেখতে পাচ্ছ তোমরা। প্রথমটির দিক অনুপাত হলো 3 5 এবং 4, আর দ্বিতীয়টির হলো 1 1 এবং 2। তো এদের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একটু আগেই সূত্র শিখেছি cos থিটা ইকুয়ালস টু, তাহলে সেক্ষেত্রে a1 ইন্টু a2 মানে 3 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার মানে 9 প্লাস 5 স্কোয়ার মানে হবে 25 প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 8 আর 5 13 আর 3 16 ডিভাইডেড বাই রুট ওভার 50 বা 5 রুট 2 লিখে নিলাম একবারে ইন্টু রুট 6। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করে নিই, কোঅর্ডিনেশন না করলেও ক্ষতি নেই। তো সিম্পলিফাই করলে আমরা কী পাচ্ছি দেখো, তো নিচে 16, তাহলে সেই অর্থে হচ্ছে 16 ডিভাইডেড বাই 10 রুট 3। এবার এলিমিনেশন করলে 8 বাই 5 রুট 3। ব্যাস, তোমরা এইটুকু রেখে দেবে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে থিটা ইকুয়ালস টু হবে cos ইনভার্স 8 ডিভাইডেড বাই 5 রুট 3। 8 দাঁড়াও ঠিক করে নিই একটু, 8 ডিভাইডেড বাই 5 রুট 3। এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণের মান। তো আমরা কার্তেশীয় এবং বা প্রতিসম আকার এটার ক্ষেত্রে শিখলাম, যেমন একইভাবে ভেক্টর পদ্ধতির ক্ষেত্রে যদি বলা হয় তখন একই জিনিস থাকবে। তো আমি ইকুয়েশন দুটো আগে বোর্ডে লিখে নিয়েছি এবং তাদের মধ্যবর্তী কোণ cos থিটা ইকুয়াল টু সূত্র হবে b1 ডট b2 ডিভাইডেড বাই মড b1 ইন্টু মড b2। এটা হচ্ছে তাদের সূত্র। তো ঠিক একইভাবে যদি b1 b2 মান 0 হয়, তাহলে অবশ্যই আমরা কি বলতে পারবো, সরলরেখা দুটো লম্ব। মানে সরলরেখা দুটি লম্ব হবে যখন b1 ডট b2 এটার ভ্যালু আমরা 0 পাবো।
তাহলে এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসবে যে লম্ব হলো না 0 হলো, তাহলে তারা তো পরস্পর সমান্তরাল হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো সরলরেখা দুটি সমান্তরাল হওয়ার শর্ত হলো তখন আমরা কি দেখতে পাবো, b1 ইকুয়ালস টু কোনো একটা স্কেলার দিয়ে গুণ করব, মানে মাল্টিপল অফ b2। b1 ইকুয়ালস টু হয়তো লামডা b2, লামডা যে কোনো স্কেলার হতে পারে, মানে b1 ভেক্টরটা যা মান সেটা হয়তো b2 ভেক্টরের গুণিতক আকারে থাকবে। ঠিক একইভাবে কার্তেশীয়র ক্ষেত্রে পরস্পর সমান্তরাল যদি দেখাতে বলে সেক্ষেত্রে তোমরা কি দেখাবে, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, অর্থাৎ দিক অনুপাতগুলোর অনুপাত সবকটা ক্ষেত্রেই সমান হবে। তো এর পরবর্তীতে আসছি যে কোনো একটি সরলরেখার ওপর তার যে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমি বোর্ডে একটা ইকুয়েশন লিখে নিলাম, x-1/3 ইকুয়াল টু y+1/2 ইকুয়াল টু z-1/5। তাহলে এর ওপর যদি বলা হয় যে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে, তোমরা প্রথম কাজ করবে কি, এই সরলরেখাটা ইকুয়াল টু একটা টি এনি স্কেলার বা লামডা মিউ যা খুশি ধরতে পারো। আর সেখান থেকে আমরা কি পাবো, x ইকুয়াল টু 3t + 1, y ইকুয়াল টু 2t - 1 আর z ইকুয়াল টু 5t + 1। তাহলে এই যে x y z এর মান পেলাম, এটাই হয়ে গেল কি সেই সরলরেখার ওপর, মানে নির্দিষ্ট সরলরেখার ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। ঠিক একইভাবে এরপর একটি দ্বিতীয় সরলরেখা নিচ্ছি। সরলরেখাটা লিখে নিই প্রথমে ইকুয়েশনটা, x + 2/4 ইকুয়ালস টু y - 1/3 ইকুয়ালস টু z + 1/-2। তাহলে এর যে কোনো একটা স্কেলার ধরে নিলাম লামডা। তাহলে এর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে, x ইকুয়ালস টু 4 লামডা -2, তারপর y ইকুয়ালস টু 3 লামডা +1 আর z ইকুয়াল টু -2 লামডা -1। আশা করি সকলের পরিষ্কার হয়েছে। এই দ্বিতীয় সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক ঠিক এইভাবে বার করে ফেললাম আমরা। তাহলে একবার সম্পূর্ণ ফ্রেশ করে লিখে নিই যে 1 নং সরলরেখার ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে 3t + 1, 2t - 1 এবং 5t + 1। তাহলে 1 নং সরলরেখার ওপর আমরা যে কোনো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। ঠিক একইভাবে 2 নং সরলরেখার ওপর তাহলে যে বিন্দুটা বার করলাম, যে কোনো বিন্দু, তার স্থানাঙ্ক কত হবে, 4 লামডা -2, 3 লামডা +1, -2 লামডা -1। এটুকু পরিষ্কার আশা করি সকলের। তো এর পরবর্তীতে তোমাদের যেটা করতে হবে যে বিন্দুর প্রথমে এক্স পার্টগুলো তুলনা করব, মানে 3t + 1 ইকুয়ালস টু 4 লামডা -2। তারপর ওয়াই পার্টগুলো তুলনা করব, অর্থাৎ 2t - 1 ইকুয়ালস টু 3 লামডা +1। আর ফাইনালি জেড পার্টটা, অর্থাৎ 5t + 1 ইকুয়ালস টু -2 লামডা -1। তাহলে আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম। এগুলোকে একটু ফরমেশন করে নিচ্ছি, মানে টি আর লামডাগুলোকে সব বাম পক্ষে রাখছি আর সংখ্যাগুলোকে ডান পক্ষে রাখছি। তাহলে বিষয়টা দাঁড়ালো হলো 3t - 4 লামডা ইকুয়াল টু -3। তাহলে এইভাবে তোমরা ইকুয়েশনগুলো সব কটা তৈরি করে নিতে পারবে নিশ্চয়ই। তো এরপর কাজ হলো, এই যে তিনটে সমীকরণ পেয়ে গেছি এর মধ্যে যে কোনো দুটো 1 2 বা 2 3 বা 1 3 যে কোনো দুটো সমীকরণ চয়েস করে সেগুলোকে সমাধান করব। সে যে কোনো পদ্ধতি, অপনয়ন হোক, বজ্রগুণন হোক, তুলনামূলক হোক বা পরিবর্ত, যার যে পদ্ধতিতে ইচ্ছা সমাধান করবে। সমাধান করে টি আর লামডার মান বের করবে, মানে যে কোনো দুটো ইকুয়েশন 1 2 বা 2 3 যা ইচ্ছা, যার যেটা ইচ্ছা। তো এরপর সমাধান হয়ে গেলে, মানে ধরো আমি 1 আর 2 নিয়ে সমাধান করলাম, সেক্ষেত্রে টি আর লামডার কিছু না কিছু মান পাবো। আমি টি আর লামডার জাস্ট কোশ্চেন মার্ক দিয়ে রেখে দিয়েছি, তোমরা সমাধান করে মান বার করে নিও। তো এই যে মানটা সেটা অবশিষ্ট সমীকরণে, মানে এক্ষেত্রে 3 নম্বর সমীকরণে বসিয়ে দেখব। যদি বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়, মানে স্যাটিসফাই করে যায়, তাহলে তারা পরস্পরছেদী হবে। আর যদি বাম পক্ষ এবং ডান পক্ষ না মেলে তাহলে পরস্পরছেদী হবে না। এটা হচ্ছে তাদের শর্ত, মানে যারা দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে কিনা তার শর্ত হচ্ছে এটা। এখন বিষয় হলো, যদি পরস্পরকে ছেদ করে তাহলে বিন্দু স্থানাঙ্কটা কী করে পাবো, ওই যে প্রথমে টি আর লামডার বিন্দু আগে বার করে রেখেছিলাম, ওই মানগুলো, মানে টি আর লামডার মানগুলো ওই বিন্দুতে বসিয়ে দেবো, তাহলেই আমরা কি এই ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তো তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য আমি দুটো অঙ্ক দিলাম বোর্ডে, তোমরা প্র্যাকটিস করে দেখো কোনটা পরস্পরছেদী হচ্ছে আর কোনটা পরস্পরছেদী হচ্ছে না।
কিরে ভজা, তুই কিছু বলবি নাকি? হ্যাঁ স্যার বলছি, টিচমিন্টের কথা তো স্যারের অনলাইনে টিচিংয়ের জন্য টিচমিন্টের একটা গ্রুপ আছে, নিচে তার লিঙ্ক দেওয়া থাকলো, যাদের ইচ্ছা হবে তারা জয়েন করতে পারো। তাহলে আমার হাতে ধরে নাও, দুটো সরলরেখা কল্পনা করে নাও। এরকমভাবে দুটো সরলরেখা রয়েছে, তাহলে তারা কীভাবে থাকতে পারে? পরস্পরকে ছেদ করতে পারে, আবার কখনো কখনো লম্বও হতে পারে, তার মানেও পরস্পর ছেদই হলো। আর তা না হলে তারা পরস্পর কী হতে পারে? সমান্তরাল হতে পারে। তো এই তিনটে কেস হবে। কিন্তু 3 ডাইমেনশনের ক্ষেত্রে, ত্রিমাত্রিকের ক্ষেত্রে আরেকটাও হতে পারে, যেমন পরস্পর সমান্তরালও নয়, আবার পরস্পরকে ছেদও করেনি। মানে বিষয়টা একটু ভালো করে বলে নেওয়া যাক। ধরো আমার বাঁ হাত দিয়ে যে সরলরেখাটা, এটা সোজা বেরিয়ে গেছে ধরো এরকমভাবে, আর ডান হাত দিয়ে সরলরেখাটা সমান্তরাল নয়, কিন্তু তার উপর দিয়ে বেরিয়ে গেছে। তাহলে এই ধরনের যে অবস্থানগুলোকে, সেগুলোকে আমরা কি বলবো? স্কিউ লাইন্স। ইংলিশে স্কিউ লাইন্স, আর বাংলায় বলবো আমরা তির্যক সরলরেখা। মানে তারা পরস্পর সমান্তরালও হবে না, আবার পরস্পরকে ছেদও করবে না। এদের ন্যূনতম দূরত্বটা আমরা বার করা শিখবো। তাহলে অবস্থান কীরকম হবে? এক, তারা পরস্পর সমান্তরাল হবে, এদের ন্যূনতম দূরত্ব। আর একটা কি? পরস্পর তির্যক সরলরেখা, সেক্ষেত্রে তাদের ন্যূনতম দূরত্ব বার করা। এর নেক্সট কন্টেন্ট হচ্ছে আমাদের। তো সবার প্রথমে আমি বলবো যে ন্যূনতম দূরত্ব বা শর্টেজ ডিস্টেন্স বার করার জন্য তোমরা যে সরলরেখাগুলো দেওয়া থাকবে প্রশ্নে, অবশ্যই সেগুলোকে ভেক্টর ফর্মে করে নেবে। সবসময় ভেক্টর ফর্মে করে নেবে। কার্তেশিয়ানে যাবেই না, কার্তেশিয়ানের সূত্র অনেক বড়, ওইভাবে সমাধান করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। আমি কার্তেশিয়ানের সূত্রগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা পাশে ছবিতেও দিয়ে দিচ্ছি, কিন্তু ওগুলো কখনোই অ্যাটেন্ড করতে বলবো না। সবসময় ভেক্টর ফর্মে করবে, কাজ অনেক সহজ হয়ে যাবে এবং অঙ্কগুলো সমাধান করতেও তোমাদের অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আসছি যে সমীকরণ দুটো আগে লিখে নিই। যে R1 ইকুয়ালস টু A1 প্লাস লামডা B1, এটা একটা সরলরেখা নিলাম। আর R2 ইকুয়ালস টু A2 প্লাস লামডা B1, কারণ পরস্পর সমান্তরাল সরলরেখা করছি প্রথমে আমি। কী করে বুঝবো পরস্পর সমান্তরাল সরলরেখা? আচ্ছা, লামডার বদলে টি নিলাম, তাতেও কোনো ক্ষতি নেই। তো কী করে বুঝবো পরস্পর সমান্তরাল সরলরেখা? তোমরা এই যে সেকেন্ডটা, মানে যেটা পজিশন ভেক্টর বোঝায় সমান্তরাল দিকে, তো সেটা দেখবে, মানে লামডা B1 আর টি B1। দেখো দুটোর ক্ষেত্রে B1টা কমন, সাথে গুণিতক যা খুশি থাক, মানে টি এর জায়গায় ধরো 2 থাকলো, লামডার জায়গায় 3 থাকলো, যেরকম খুশি থাকুক, স্কেলারটা নিয়ে চিন্তা নেই, কিন্তু ভেক্টর দুটো এক হতে হবে। মানে এক্ষেত্রেও B1, এক্ষেত্রেও B1। তাহলে বুঝবো আমরা পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স বার করার, মানে শর্টেজ ডিস্টেন্স বার করার ফর্মুলা হচ্ছে, প্রথম কাজ আমরা যেটা করব, A2 মাইনাস A1। ঠিক আছে? অবস্থান বিন্দু যেগুলো আছে সেগুলো A2 মাইনাস A1 করব, তার সঙ্গে ক্রস B1। ঠিক আছে? কারণ দুটোর ক্ষেত্রে B1 কমন, এটার মড ভ্যালু, এই পুরোটার মড ভ্যালু। আর নিচে ডিভাইডেড বাই কী হবে? মড B1। ঠিক আছে? ওপরে যে B1টা আছে তার মড ভ্যালু। ব্যাস, এটার সবকটা ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করবে, তাহলেই দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে তোমরা ন্যূনতম দূরত্ব পেয়ে যাবে। ঠিক আছে? আর সমান্তরাল সরলরেখার পরেই আসছি যে তির্যক সরলরেখা, মানে স্কিউ লাইন্সের ক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ইকুয়েশনটা দেখো, R1 ইকুয়ালস টু A1 প্লাস লামডা B1 আর R2 ইকুয়ালস টু A2 প্লাস TB2। তাহলে এখানে লামডা B1 আর TB2 দুটো আলাদা ভেক্টর, কারণ B1 আর B2 দুটো আলাদা যদি ভেক্টর হয়, তাহলে আমরা কি বুঝবো? তারা পরস্পর তির্যক সরলরেখা। আর যদি সমান হতো তাহলে বুঝতাম সমান্তরাল সরলরেখা। তাহলে এক্ষেত্রে তির্যক সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব বার করার সূত্র হলো সেই A2 মাইনাস A1, আগে যেমন ছিল একইভাবে A2 মাইনাস A1, এক্ষেত্রে ডট B1 ক্রস B2। ঠিক আছে? দুটো আলাদা যে ভেক্টর দুটো, তাদের ক্রস প্রোডাক্ট, তারপর পুরোটার মড ভ্যালু, পুরোটাকেই আমরা মডের ভেতর রাখবো, এবং নিচে ডিভাইডেড বাই মড অফ B1 ক্রস B2। ক্লিয়ার? মড অফ B1 ক্রস B2। তো তোমাদের আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রথমে তোমরা A2 মাইনাস A1 করবে, তারপর ডট B1 ক্রস B2, পুরোটা মডের ভেতর। ক্লিয়ার? আর তার নিচে হচ্ছে মড অফ B1 ক্রস B2। এইটা হচ্ছে তির্যক সরলরেখার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব বার করার সূত্র, ভেক্টর ফর্মে। সবটাই ভেক্টর ফর্মে করবে। আবারও বলছি, কার্তেশীয় ফর্মে একদম করবে না। তোমাদের প্র্যাকটিসের জন্য দুটো অঙ্ক বোর্ডে দেওয়া থাকলো, দুটি অঙ্কেরই ন্যূনতম দূরত্ব বার করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার লিখে জানিও। আর সরলরেখা চ্যাপ্টার শেষ, আর কোনো কন্টেন্ট সরলরেখার কিছু নেই। ত্রিমাত্রিক দেশে সরলরেখা চ্যাপ্টার এখানেই শেষ হলো। আর আবারও বলছি, তোমরা যদি চাও টিচমিন্ট অ্যাপে আমাকে জয়েন করতে পারো, নিচে তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। সবাই ভালো থেকো,
নমস্কার।